আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শুরু করছি একটা পর্যবেক্ষণ দিয়ে, যেটা আমাকে দীর্ঘদিন ভাবিয়েছে। বাংলাদেশে যখন কোনো শ্রেণীর মানুষ বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেন, রাস্তায় নামেন, কর্মবিরতি দেন, তখন সরকার কম বেশি সাড়া দেয়, কারণ সেই আন্দোলন দৃশ্যমান, সেই দাবি শোরগোল তৈরি করে। কিন্তু পেনশনভোগীরা কখনো রাস্তায় নামেন না, কর্মবিরতি দেন না, কারণ তারা কর্মরত নন। শোরগোল করার সামর্থ্য তাদের নেই, শরীরে নেই, মনে নেই। তারা শুধু অপেক্ষা করেন। প্রতি মাসে ব্যাংকের সামনে দাঁড়ান, পেনশনের টাকা তোলেন, বাড়ি ফেরেন, হিসাব মেলান, কুলায় না, তবু চুপ থাকেন। এই নিঃশব্দ সহ্য করে যাওয়ার নাম কি ধৈর্য, নাকি অসহায়ত্ব? আজকের ভিডিওতে সেই প্রশ্নের গভীরে যাব। পেনশন গেজেটের তথ্য দেব, কিন্তু তার চেয়ে বড় কথা বলবো, কেন এই নিঃশব্দতা, এর দায় কার, এবং এই অবস্থা থেকে বেরোনোর পথ কোথায়। শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, একটা তুলনা দিয়ে শুরু করি। বাংলাদেশে পোশাক শ্রমিকরা যখন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন, পুরো দেশ সেটা জানে। সংবাদপত্রে আসে, টেলিভিশনে আসে, সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। সরকার আলোচনায় বসে, মালিক পক্ষ বসে, কিছু একটা হয়। পেনশনভোগীরা যখন তাদের দাবি নিয়ে স্মারকলিপি দেন, কজন জানে? কটা চ্যানেলে সেটা আসে? কটা পত্রিকায় গুরুত্ব পায়? প্রায় কেউই জানে না, কারণ তারা উৎপাদনে নেই। তাদের অনুপস্থিতিতে কলকারখানা বন্ধ হয় না, তাদের নীরবতায় অর্থনীতি থামে না। কিন্তু একবার ভাবুন, এই মানুষগুলো যখন কর্মরত ছিলেন, তখন তাদের অনুপস্থিতিতে কি হতো? স্কুলে পাঠদান বন্ধ হতো, হাসপাতালে রোগী দেখা হতো না, সরকারি অফিস অকেজো হতো। তারা তখন দরকারি ছিলেন। এখন তারা দরকারি নন, তাই দৃশ্যমান নন, তাই তাদের কষ্ট গুরুত্ব পায় না। এটাই আধুনিক রাষ্ট্রের একটা নিষ্ঠুর সত্য। মানুষের মূল্য পরিমাপ হয় তার উৎপাদনশীলতায়। যে উৎপাদন করে না, সে দৃশ্যমান নয়। পেনশন ব্যবস্থা এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে একটা প্রতিবাদ হতে পারত। বলতে পারত, একজন মানুষের মূল্য শুধু তার বর্তমান উৎপাদনে নয়, তার সারা জীবনের অবদানেও। কিন্তু বাংলাদেশের পেনশন ব্যবস্থা সেই প্রতিবাদ করতে পারেনি। প্রিয় দর্শক, এখন একটা হিসাব করি, যেটা কেউ কখনো করেনি। বাংলাদেশে গত 50 বছরে পেনশনভোগীরা মূল্যস্ফীতির কারণে মোট কত টাকার ক্রয় ক্ষমতা হারিয়েছেন? একটা সরল হিসাব করি। ধরুন, 1990 সালে একজন পেনশনভোগী মাসে পেতেন 2000 টাকা। সেই বছর মূল্যস্ফীতি ধরুন 10%, মানে পরের বছর সেই 2000 টাকার ক্রয় ক্ষমতা কমে হলো 1800 টাকার সমান। এভাবে প্রতি বছর যদি 5 থেকে 10% মূল্যস্ফীতি হয় এবং পেনশন না বাড়ে, 5 বছরে সেই 2000 টাকার ক্রয় ক্ষমতা এসে দাঁড়ায় 1250 টাকায়। 5 বছরে 750 টাকা হারিয়েছেন মাসে, মানে 5 বছরে হারিয়েছেন 45,000 টাকা। এখন 9 লক্ষ পেনশনভোগীর কথা ভাবুন, এবং ধরুন প্রত্যেকে গড়ে 5 বছরে এই পরিমাণ হারিয়েছেন। মোট ক্ষতি 4,500 কোটি টাকা শুধু 5 বছরে। 11 বছরে সেই ক্ষতি কত? হিসাব করলে মাথা ঘুরে যাবে। এই ক্ষতি কেউ পুষিয়ে দেবে না। পেনশন গেজেট এলেও এই পুরনো ক্ষতি ফিরে আসবে না, কিন্তু ভবিষ্যতের ক্ষতি আটকানো যায় যদি পেনশন ইন্ডেক্সেশন আইন হয়। প্রিয় দর্শক, এবার একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা পেনশন আলোচনায় কখনো আসে না। পেনশনভোগীদের ভেতরের বৈষম্য। আমরা সাধারণত পেনশনভোগীদের একটা একক গোষ্ঠী হিসেবে দেখি, কিন্তু এই 9 লক্ষ মানুষের মধ্যে অনেক ধরনের মানুষ আছেন। প্রথম দল, যারা উঁচু পদে ছিলেন, বড় শহরে থাকেন, পরিবারের সহায়তা আছে, তারা তুলনামূলকভাবে ভালো আছেন। দ্বিতীয় দল, যারা মাঝারি পদে ছিলেন, ছোট শহর বা গ্রামে থাকেন, পরিবার আছে কিন্তু তারাও কষ্টে, এরাই সংখ্যায় সবচেয়ে বেশি। তৃতীয় দল, যারা নিচের পদে ছিলেন, একা থাকেন বা পরিত্যক্ত, গ্রামে বা দুর্গম এলাকায় থাকেন, এরা সবচেয়ে বেশি কষ্টে। চতুর্থ দল, যারা পেনশন পান কিন্তু জানেনই না, তারা আরও বেশি পেতে পারেন, কারণ তারা শিক্ষিত নন, তথ্য পান না, হিসাব করতে পারেন না। পঞ্চম দল, যারা বিদেশে সন্তানের কাছে থাকেন, তারা পেনশন পাওয়ার প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। পেনশন গেজেট আসলে এই 5টি দলের মধ্যে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন? উত্তর হলো প্রথম দল, কারণ তারা জানেন, বুঝেন, দাবি করতে পারেন। আর কারা সবচেয়ে কম উপকৃত হবেন? চতুর্থ এবং তৃতীয় দল, কারণ তারা হয়তো জানবেনই না গেজেট এসেছে, বা জানলেও দাবি করতে পারবেন না। এই বৈষম্য দূর করতে হলে শুধু গেজেট নয়, গেজেটের তথ্য প্রত্যেক পেনশনভোগীর কাছে পৌঁছানোর ব্যবস্থাও থাকতে হবে। প্রিয় দর্শক, এখন কথা বলবো একটা মানুষের গল্প নিয়ে, যাকে আমরা চিনি কিন্তু দেখি না। ধরুন, ময়মনসিংহের একটা গ্রামে থাকেন রহমত আলী, বয়স 78।
1978 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন হিসেবে চাকরিতে ঢুকেছিলেন। কাজ করেছেন 25 বছর। 2003 সালে অবসর নিয়েছেন। সেই সময়ে পেনশন পেয়েছিলেন মাসে 1500 টাকা। ধীরে ধীরে বেড়ে এখন পাচ্ছেন প্রায় 4000 টাকা। রহমত আলী গ্রামে একা থাকেন। স্ত্রী মারা গেছেন। 3 ছেলে আলাদা সংসার করে, সবাই কষ্টে আছে। মাসে মাসে বাবাকে দেওয়ার মতো অতিরিক্ত টাকা তাদের নেই। রহমত আলীর প্রতি মাসের বাজেট এরকম: ওষুধ, ডায়াবেটিস আর চোখের ড্রপ প্রায় 1500 টাকা, বাজার, চাল, ডাল, আনাজ 1500 টাকা, বিদ্যুৎ 500 টাকা, মোট 3500, পেনশন 4000, বাকি 500 টাকায় মাসের বাকি সব খরচ। কোনো মাসে ডাক্তার দেখাতে হলে, কোনো মাসে ছেলের বাড়ি যেতে হলে, কোনো মাসে জামা কাপড় লাগলে সেই 500 টাকা থেকে হয় না, তখন ধার করতে হয়। পরের মাসের পেনশন থেকে শোধ করতে হয়। রহমত আলী কি কোনোদিন আন্দোলন করেছেন? না। কোনোদিন স্মারকলিপি দিয়েছেন? না। কোনোদিন পে কমিশনের কাছে দাবিনামা পাঠিয়েছেন? না। তিনি শুধু প্রতি মাসে ব্যাংকে গেছেন, টাকা তুলেছেন, বাড়ি ফিরেছেন। এই মানুষটার জন্য পেনশন গেজেট কতটা সাহায্য করবে? যদি পেনশন 4000 থেকে 8000 হয়, তাহলে তার জীবনে সত্যিকারের পরিবর্তন আসবে। ওষুধও কিনতে পারবেন, বাজারও করতে পারবেন এবং হয়তো একটু সঞ্চয়ও থাকবে। 8000 টাকা কি অনেক? না, অনেক নয়। কিন্তু এই মানুষটার কাছে 4000 থেকে 8000 মানে পৃথিবীর পার্থক্য। পেনশন গেজেট এই রহমত আলীদের কথা মাথায় রেখে লেখা উচিত। প্রিয় দর্শক, এখন একটা গভীর সত্য বলবো। পেনশন ব্যবস্থার ব্যর্থতার জন্য শুধু সরকারকে দোষ দিলে চলবে না। এই ব্যর্থতায় সমাজের একটা দায় আছে। কারণ আমরা বাংলাদেশের শিক্ষিত, সচেতন, কর্মরত মানুষ এই পেনশনভোগীদের কথা বলি না, তাদের নিয়ে আলোচনা করি না। সংসদে এই বিষয়টা নিয়মিতভাবে উঠে না। সিভিল সোসাইটি এই দাবিতে সোচ্চার নয়। কেন? কারণ পেনশনভোগীরা ভোটার হিসেবে সক্রিয় নন, কারণ তারা সমাজের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই, কারণ তারা মিডিয়ায় গল্প তৈরি করেন না। একটা সমাজের পরিপক্কতা পরিমাপ হয় সে কিভাবে তার দুর্বলদের হয়ে কথা বলে তা দিয়ে। সেই মাপকাঠিতে আমরা বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে কতটুকু পরিপক্ক, এই প্রশ্নটা নিজেদের করা দরকার। প্রিয় দর্শক, এখন সংখ্যার হিসাবে আসি। নতুন পে স্কেলে গ্রেড অনুযায়ী পেনশনের সম্ভাব্য হার: 20তম গ্রেডে বর্তমান মূল বেতন 8250 টাকা, বর্তমান পেনশন 4125 টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন 20,000 টাকা হলে পেনশন হবে 10,000 টাকা। 15তম গ্রেডে বর্তমান পেনশন 4850 টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন 19,400 হলে পেনশন হবে 9,700 টাকা। 10ম গ্রেডে বর্তমান পেনশন 8,000 টাকা, নতুন মূল বেতন 32,000 হলে পেনশন হবে 16,000 টাকা। 9ম গ্রেডে বর্তমান পেনশন 11,000 টাকা, নতুন মূল বেতন 44,000 হলে পেনশন হবে 22,000 টাকা। 7ম গ্রেডে বর্তমান পেনশন 14,500 টাকা, নতুন মূল বেতন 58,000 হলে পেনশন হবে 29,000 টাকা। 6ষ্ঠ গ্রেডে বর্তমান পেনশন 17,500 টাকা, নতুন মূল বেতন 71,000 হলে পেনশন হবে 35,500 টাকা। 5ম গ্রেডে বর্তমান পেনশন 21,250 টাকা, নতুন মূল বেতন 85,000 হলে পেনশন হবে 42,500 টাকা। কিন্তু এই হিসাবগুলো নতুন অবসরপ্রাপ্তদের জন্য। রহমত আলীর মতো যারা আগে থেকে পেনশন পাচ্ছেন, তারা বর্তমান পেনশনের উপর একটি নির্দিষ্ট শতাংশে বৃদ্ধি পাবেন। পার্থক্য থাকবেই। প্রিয় দর্শক, এবার বলবো পেনশন গেজেট আসলে ঠিক কী হওয়া উচিত ছিল। আমি একটা আদর্শ পেনশন গেজেটের কথা বলবো, যেটা হলে পেনশনভোগীরা সত্যিকারের ন্যায় বিচার পেতেন। প্রথমত, প্রতিটি পেনশনভোগীর পেনশন পুনর্গণনা হওয়া উচিত তাদের অবসরের বছর থেকে বর্তমান পর্যন্ত মোট মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে। এটাই প্রকৃত পেনশন সমতাকরণ। দ্বিতীয়ত, পেনশনের ন্যূনতম সীমা হওয়া উচিত ন্যূনতম জীবনযাত্রার ব্যয়ের হিসাবে, অর্থাৎ একজন মানুষ সম্মানের সাথে বাঁচতে কত টাকা লাগে সেটার হিসাব করে। সেই হিসাব 2025 সালে 10,000-এর অনেক বেশি। তৃতীয়ত, শতভাগ পেনশন পুনর্বহাল হওয়া উচিত এবং যারা আগে এককালীন নিয়ে মাসিক পেনশন কমিয়েছেন তাদের জন্য আবেদনের সুযোগ থাকা উচিত। চতুর্থত, পেনশন গ্র্যাচুইটি অবসরপ্রাপ্ত কর্মচারীর গোটা সেবার মানবিক মূল্য বিবেচনায় নেওয়া উচিত, শুধু বেতনের গণিত নয়। পঞ্চমত,
প্রতিটি পেনশনভোগীর কাছে এসএমএস বা চিঠি পাঠানো উচিত তাদের নতুন পেনশনের হার জানিয়ে, যাতে তারা নিজেই মেলাতে পারেন। এই 5টি থাকলে এটা একটা আদর্শ গেজেট হতো। বাস্তবে কতটা হবে সেটা গেজেট প্রকাশের পরে দেখা যাবে। প্রিয় দর্শক, এবার বলবো গেজেট প্রকাশের পরে আপনার করণীয়। কিন্তু এবার একটু ভিন্ন ক্রমে, নিজেদের জন্য নয়, অন্যের জন্য কি করবেন সেটা আগে বলবো। আপনার পাড়ায়, এলাকায়, পরিচিত মহলে যদি কোনো পেনশনভোগী থাকেন যিনি বৃদ্ধ এবং একা, তাকে জানান গেজেট এসেছে, তার পেনশন বাড়ার কথা। তাকে হিসাব করতে সাহায্য করুন। তার হয়ে হিসাব অফিসে যান, কারণ তিনি একা পারবেন না। এটা একটা সামাজিক দায়িত্ব, এটা সওয়াবের কাজ, এটা মানবিকতার পরিচয়। এখন নিজের জন্য বলি, গেজেট প্রকাশ হওয়ার পরপরই বাংলাদেশ গেজেটের ওয়েবসাইটে যান, নিজের গ্রেড খুঁজুন, নতুন পেনশনের হিসাব করুন এবং লিখে রাখুন। পেনশন পেমেন্ট অর্ডারে কোনো ভুল আছে কিনা আগেই দেখুন, ভুল থাকলে সংশোধন করুন। জেলা হিসাবরক্ষণ অফিসে লিখিত আবেদন করুন, আবেদনের রসিদ রাখুন। নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন পেনশন না আসলে আবার যান এবং লিখিত অভিযোগ করুন। বকেয়ার দাবি আলাদাভাবে করুন। পরিবারের একজনকে সব কাগজপত্রের কথা জানিয়ে রাখুন। প্রিয় দর্শক, এখন বলবো সেই কথাটা যেটা দিয়ে আজকের ভিডিও শেষ করতে চাই। রহমত আলীর কথা মনে আছে? ময়মনসিংহের সেই ৭৮ বছরের বৃদ্ধ, যিনি ২৫ বছর পিয়নের চাকরি করেছেন এবং এখন ৪,০০০ টাকার পেনশনে বেঁচে আছেন। রহমত আলী সারা জীবন কখনো অভিযোগ করেননি, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেননি, বলার সামর্থ্য নেই তার। কিন্তু তার নিঃশব্দতা কি মানে? এই যে তিনি সন্তুষ্ট? না, তার নিঃশব্দতা মানে তিনি অসহায়। এই অসহায়ত্বকে যখন রাষ্ট্র সুবিধা হিসেবে দেখে, যখন মনে করে সে তো কিছু বলছে না, তাহলে দিতে হবে না, তখন রাষ্ট্র তার দুর্বলতম নাগরিকদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। পেনশন গেজেট আসছে, এটা সেই বিশ্বাসঘাতকতার কিছুটা সংশোধনের সুযোগ। কতটা সংশোধন হবে সেটা দেখার অপেক্ষায় আছি। কিন্তু রহমত আলীর মতো মানুষ অপেক্ষা করছেন। তাদের অপেক্ষার একটা সীমা আছে, সেই সীমার মধ্যেই রাষ্ট্রকে তার দায়িত্ব পালন করতে হবে। পেনশন গেজেট প্রকাশ হলে এই চ্যানেলে সম্পূর্ণ বিশ্লেষণ পাবেন। এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং আজকের ভিডিওটা শেয়ার করুন। শুধু পেনশনভোগীদের পরিবারের সাথে নয়, প্রতিটি মানুষের সাথে যে মনে করেন দুর্বলের পক্ষে কথা বলা উচিত। কারণ রহমত আলী নিজে কথা বলতে পারেন না, কিন্তু আমরা পারি। আল্লাহ হাফেজ।